নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হট টপিক নিয়ে আলোচনা করব, যে জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক। কিছুদিন আগেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায়। যে রাম মন্দির তৈরি হয়েছে একটা সময় যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদকে ভেঙে এখন রাম মন্দির তৈরি হয়েছে। এই রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক শেষ হওয়ার মুখেই আমাদের দেশের সামনে আবার একটি নতুন বিতর্ক এসে উপস্থিত হয়েছে, যা হলো জ্ঞানব্যাপী মসজিদ। বলা হচ্ছে নাকি বাবরি মসজিদের পরবর্তী নাকি জ্ঞানব্যাপী মসজিদ, যেখানে আবার হিন্দু মন্দির তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো কেন এই বিতর্ক সামনে এসছে সেটা আজকে দেখে নেব। তার সাথে আগামী দিনে সত্যিই কি বাবরি মসজিদের মতোই এই জ্ঞানব্যাপী মসজিদের পরিণতি হবে, আবার কি ওখানে হিন্দু মন্দির প্রতিষ্ঠা হবে, কি বলছে কোর্ট, কি বলছে এর ইতিহাস, আর আগামী দিনে সম্ভাবনায় কি আছে তা কিন্তু আজকে ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় বাবা বিশ্বনাথ। তো বিতর্ক কি হয়েছে? বিতর্ক হয়েছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এএসআই রিপোর্ট দিয়েছে, যে রিপোর্ট দিয়েছে কি যে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ যেখানে আছে, সেই জ্ঞানব্যাপী মসজিদ নাকি একটা সময় তৈরি করা হয়েছিল হিন্দু মন্দির ভেঙে। আর এই খবর সামনে আসতে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আবার বিতর্ক উঠছে, ধর্মের বিতর্ক উঠছে, যে সত্যি কি তাহলে এরকম ঘটনা ঘটেছিল, আর তাহলে এর পরবর্তী এর পরিণতি কি হতে চলেছে। তাহলে কি বাবরি মসজিদই কি সেই পথ দেখিয়েছে, তার পরবর্তী কি জ্ঞানব্যাপী মসজিদ, তাই কিন্তু এখন দেখার বিষয়। এখন দেখে নেব প্রথমেই যে এই জ্ঞানব্যাপী মসজিদ কোথায় অবস্থিত। জ্ঞানব্যাপী মসজিদ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। কোথায়? যেখানে কাশী বিশ্বনাথ মন্দির আছে। কাশী বিশ্বনাথ মন্দির যা হিন্দুদের একটি জনপ্রিয় তীর্থক্ষেত্র। এখন কাশী বিশ্বনাথ মন্দির কবে প্রতিষ্ঠা করা হয়েছে? ইতিহাস বলছে যে কাশী বিশ্বনাথ মন্দির অ্যাকচুয়ালি কখন তৈরি করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে তা কিন্তু নির্দিষ্ট তার খবর জানা নেই, কিন্তু ইতিহাসে উল্লেখ পাওয়া যায় যে কাশী বিশ্বনাথ মন্দির 16 শতাব্দী থেকে 18 শতাব্দীর মধ্যে বিভিন্ন রাজাদের দ্বারা কিন্তু তৈরি হয়েছে বা বিভিন্ন শাসকের দ্বারা কিন্তু তৈরি হয়েছে। যেমন একজন শাসক হচ্ছে রাজা মানসিং, এমনকি পরবর্তী ক্ষেত্রে কে ছিলেন যে অহল্যবাই হোলকার, ইনিও কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দিরকে নিজের মতো করে তৈরি করেছিলেন। আর আরেকটি ঘটনা ঘটছে যে যখন মুসলিম শাসকরা ভারতবর্ষে এসছে তাদের আক্রমণ কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দিরের ওপর পড়েছিল। কি হয়েছিল? ইতিহাস বলছে যে বিভিন্ন মুসলিম রুলার কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দিরের উপরে আক্রমণ করেছেন। যেমন মোহাম্মদ ঘুরি অর্থাৎ সুলতানি বংশের যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন যে তোরাইনের যুদ্ধের পর, সেই মোহাম্মদ ঘুরি এই মন্দিরকে তিনি আক্রমণ করেছিলেন এবং তিনি ধ্বংস করেছিলেন। পরবর্তী লোদি বংশের সেকেন্দার লোদি এর উপর আক্রমণ করেন এবং সর্বশেষ যা জানা যায় যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দিরের উপর তিনি আক্রমণ করেন। আবার ইতিহাসে এমন ঘটনাও আছে যে আকবরের সময় আকবরের যিনি অর্থমন্ত্রী ছিলেন অর্থাৎ টোডরমল, সেই টোডরমলের উদ্যোগে আকবর কিন্তু এই কাশী বিশ্বনাথ মন্দিরকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন বা নতুন করে আবার রিবিল্ড করেছিলেন। আর এই বিতর্কের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিতর্কটা কি যে ঔরঙ্গজেব নাকি এই জ্ঞানব্যাপী মসজিদকে প্রতিষ্ঠা করেছিল এই কাশী বিশ্বনাথ মন্দিরের লাগোয়া, আর সেখানেই কিন্তু সমস্ত বিতর্ক লুকিয়ে আছে। হিন্দুদের দাবি যে ঔরঙ্গজেব নাকি তখন কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে এই জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেছিল, আর সেই থেকে কিন্তু একটা বিতর্ক শুরু, যে বিতর্ক আজও আসছে। এখন এই বিতর্ক প্রথম কখন শুরু হলো? প্রথম শুরু হয়েছে কখন? টাইমটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। টাইমটা হচ্ছে 1991 সাল, অর্থাৎ 90-এর দশকে। আর আমরা জানি যে 90 দশকেই ভারতবর্ষে সবথেকে ভয়ঙ্করতম ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? যে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। আর এই বাবরি মসজিদ ধ্বংস করার পরে কিন্তু সারা ভারত জুড়ে ব্যাপক দাঙ্গা লেগে যায় এবং কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে। একটা সামান্য মন্দির কিংবা একটা সামান্য মসজিদের জন্য প্রায় হাজার হাজার মানুষ কিন্তু প্রাণ যায় এই বাবরি মসজিদ ধ্বংসের সময়। আর ঠিক তখনই এই জ্ঞানব্যাপী মসজিদের ঘটনা কিন্তু সামনে আসে, এই বিতর্ক সামনে আসে। তখন হিন্দুরা যায় কোথায়? বারাণসী কোর্টে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে। বারাণসী কোর্টে কারা গিয়েছিল এই কাশী বিশ্বনাথ মন্দিরের যে সংগঠন, যারা পরিচালনা করে, যার নাম হচ্ছে স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর। তারা যায় কোর্টে গিয়ে বলে যে স্যার আমাদের ওখানে কিন্তু এই যে জ্ঞানব্যাপী মসজিদ, এখানে আগে হিন্দু টেম্পল ছিল, তাই আমাদের ওখানে ওই মসজিদের ভিতরে আমাদেরকে পুজো করার অধিকার দেওয়া হোক। আর এই কেসটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এরপরে যেহেতু বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, ওই সময় সারা ভারত জুড়ে ধর্মের যেটা হানাহানি দেখা দিয়েছে, অনেক মানুষের রক্ত গেছে ধর্মের নামে, তখন এই ঘটনাটা কিন্তু পুরোটা চাপা পড়ে যায়। আবার কখন শুরু হয়? 1998 সালে শুরু হয়। 1998 সালে কি শুরু হয়? এবারে কিন্তু হিন্দুরা যায়নি, এবার কিন্তু মুসলিমরা গেছে। মুসলিম কোন সংগঠন? আঞ্জুমান ইন্তাজামিয়া মসজিদ কমিটি, অর্থাৎ জ্ঞানবাপী মসজিদ যে সংগঠন পরিচালনা করে তারা গেছে। তারা কোর্টে গেছে। কোথায় গেছে? তারা গেছে এলাহাবাদ হাইকোর্টে গেছে, অর্থাৎ হাইকোর্টে গেছে। হাইকোর্টে গিয়ে বলেছে যে আমাদের মসজিদ সম্পর্কে যে অন্য ধর্মের লোকেরা যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা প্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, নাহলে কিন্তু আগামী দিনে সমাজের কাছে একটা ভুল বার্তা যাবে। এরপরেই পুরো ঘটনা কিন্তু চাপা পড়ে যায়। ঘটনা আবার কখন সামনে আসে? সামনে আছে 2019 সালে। 2019 সালে আবার পিটিশন করায় কোর্টের কাছে ঠিক এই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে। এমনকি 2022 সালে আবার কোর্টে যায়। কে কোর্টে যায়? একটা হিন্দু সংগঠনের কিছু মহিলা। এই মহিলারা কোথায় যায়? যায় বারাণসী কোর্টে। বারাণসী কোর্টে গিয়ে বলে যে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে এখনও হিন্দুদের মন্দিরে কিছু অংশ অবশিষ্ট আছে, আর তাই তারা সেখানে পুজো করতে যায়। আর তখনই বারাণসী কোর্ট কিন্তু এর উপরে একটা যুগান্তরকারী রায় দেয়। বলে যে একটাকে ভিডিও সার্ভে করা হোক মসজিদের উপরে, যে মসজিদের ভিতরে সত্যি কি মসজিদের ভিতরে হিন্দু ধর্মের কোনো মন্দিরের ধ্বংসাবশেষ আছে তা দেখার জন্য ভিডিও সার্ভে করতে বলে কোর্ট। আর ভিডিও সার্ভে যখন রিপোর্ট জমা পড়ে, তখনই কিন্তু চাঞ্চল্যকর ঘটনা কিন্তু সামনে আসে বা রিপোর্ট সামনে আসে। কি সামনে আসে? এই ভিডিও সার্ভেতে বলা হয় যে ওই মসজিদের ভিতরে যে উজুখানা আছে, উজুখানা মানে যেখানে মুসলিম ভাইয়েরা নামাজের আগে যেখানে তারা হাত মুখ ধোয়, অর্থাৎ যেখানে জলের ব্যবস্থা করা আছে, এই উজুখানার কাছে নাকি যে শিবলিঙ্গের মতো একটা স্ট্রাকচার আছে। আর এরপরে কিন্তু আরও হিন্দু সংগঠনগুলি আরও তাদের দাবি কিন্তু আরও জোরালো করতে শুরু করে। এরপরে 2023 সালে বারাণসী কোর্ট আরও একটি যুগান্তরকারী রায় দেয়। যে টোটাল দায়িত্ব কাকে দেওয়া হয়? এএসআইকে, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দেওয়া হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বলা হয় যে আপনাদের দায়িত্ব, আপনাদের দেখতে হবে যে যে মসজিদের নিচে সত্যি কি কোনো হিন্দু স্ট্রাকচার ছিল, হিন্দু মন্দির ছিল কি না। কিন্তু খনন কার্য করা চলবে না। কী কারণে করা চলবে না? যেহেতু ওখানে একটা মসজিদ আছে, সেখানে খনন কার্য করতে গেলে একটা কিন্তু ভুল বার্তা যেতে পারে। আর তখনই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা নতুন টেকনোলজিকে সামনে আনে, যে টেকনোলজিটার নাম হচ্ছে যে জিপিআর। জিপিআর মানে হচ্ছে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার, অর্থাৎ মাটি না খুঁড়েই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রেকে মাটির নিচে পাঠানো হবে। রশ্মি মাটির নিচে পাঠিয়ে দেখা যাবে যে সেখান থেকে কোনো রিফ্লেক্ট আসছে কিনা। আর রে রিফ্লেক্টিংয়ের মাধ্যমে যদি জানা যায় যে নিচে কোনো স্ট্রাকচার ছিল, তাহলে সেটা কোন স্ট্রাকচার সেটি জানা যাবে। এই গুরুদায়িত্ব দেওয়া হয় কাকে? যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু রিপোর্ট দেয় কোথায়? রিপোর্ট দেয় বারাণসী কোর্টে। আর সেই রিপোর্ট কিন্তু সামনে আসার পরে বিতর্ক কিন্তু আরও গুরুতর হতে শুরু করে। যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টে বলে যে জ্ঞানবাপী মসজিদের নিচে কিন্তু একটি বিরাট বড় হিন্দু মন্দির ছিল, তার কিন্তু এরা প্রমাণ পেয়েছে। আর শুধু তাই নয়, এখনও মন্দিরে যে সমস্ত পিলারগুলি আছে, সে পিলারগুলি কিন্তু আগে হিন্দু মন্দিরের পিলার ছিল, যেগুলিকে মসজিদ তৈরিতে ব্যবহার করা হয়েছে। এমনকি পিলারের গায়ে যে সমস্ত ইনস্ক্রিপশনগুলো আছে, অর্থাৎ ছবি আঁকা আছে বা বিভিন্ন যে লেখাগুলি আছে, সেখানেও কিন্তু বিভিন্ন ভারতীয় ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে। যেমন হচ্ছে তোমার হচ্ছে তামিল, তেলেগু, দেবনাগরী, এমনকি আরবিয়ান ল্যাঙ্গুয়েজও কিন্তু ওর মধ্যে আছে। আর সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে এই মসজিদের যে পিলারগুলি কিন্তু হিন্দু মন্দিরের সঙ্গে রিলেটেড। আরও কি বলে? আরও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট বলা হয় যে জ্ঞানবাপী মসজিদের যে ওয়েস্টার্ন যে ওয়াল আছে, এই ওয়েস্টার্ন ওয়ালটা কিন্তু একটা সময় মন্দিরে ছিল, আর সেটিকে এখনও যে অবস্থায় আছে সেটা কিন্তু সেই মন্দিরেরই প্রমাণ বয়ে নিয়ে আসছে। অর্থাৎ যখন জ্ঞানবাপী মসজিদ তৈরি করা হয়েছে, তখন কিন্তু এই দেওয়ালটিকে ভাঙা হয়নি, সরাসরি সেটাকে মসজিদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বা মন্দির তৈরিতে কাজে লাগানো হয়েছে। আর এখানেই প্রমাণ করে যে জ্ঞানবাপী মসজিদ কিন্তু একটা সময় কি মন্দির ছিল? একটা সময় হিন্দু মন্দির ছিল। অর্থাৎ হিন্দু মন্দিরকে অনেকটা ধ্বংস করে বা সেটাকে অনেকটা কাজে লাগিয়ে এই জ্ঞানবাপী মন্দিরকে তৈরি করা হয়েছে। আর এখন এই রিপোর্ট যখন এএসআই কোর্টের জমা দেয়, তখন এএসআই কোর্টকে বলে যে স্যার, এটা আপনারা পাবলিক করবেন না, কারণ পাবলিক করলে এর একটা বিরূপ প্রতিক্রিয়া সমাজের মাধ্যমে পড়তে পারে। কি পড়তে পারে? এক তো অনেকে এটা নিয়ে গুজব ছড়াতে পারে, সোশ্যাল মিডিয়াতে অসত্য খবর ভাইরাল হতে পারে, আর তার থেকেও ধর্মীয় দাঙ্গা বা ধর্মীয় হিংসা হানাহানি শুরু হতে পারে। কিন্তু
যারা বাদী বিবাদী পক্ষ তারা কিন্তু কোর্টে গিয়ে বলে এএসআই যদি রিপোর্ট দেয় সেটা গোপন রাখার কি দরকার আছে, সাধারণ মানুষ জানুক, আমরাও জানুক, পাবলিক করে দেওয়া হোক, অর্থাৎ পুরো রিপোর্টটাকে দুই পক্ষের হাতে তুলে দেওয়া হোক। আর এই রিপোর্ট কিন্তু কোর্ট বলে যে দুই পক্ষের হাতে তুলে দেওয়া হোক, অর্থাৎ পাবলিক করে দেওয়া হোক। আর এই রিপোর্ট সামনে আসতেই কিন্তু সোশ্যাল মিডিয়া সেটি ভাইরাল হয়ে গেছে এবং আবার দাবি উঠছে যে বাবরি মসজিদের মতো এই জ্ঞানবাপী মসজিদকে ধ্বংস করে হিন্দু ধর্মের মন্দির তৈরি করা হোক। আর তার সঙ্গে যে সমস্ত হিন্দু ধর্মের সংগঠনগুলি আছে, যেমন বিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিজেপি, বজরং দল, তারা কিন্তু এই জ্ঞানবাপী মসজিদ ধ্বংস করে মন্দির তৈরি করার কথা বলছে। এই তো গেল জ্ঞানবাপী মসজিদের ইতিহাস, কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস, বিতর্ক, কোর্টের কেস কিংবা এএসআই রিপোর্ট। তাহলে কি সত্যি সত্যিই জ্ঞানবাপী মসজিদকে ধ্বংস করা হবে বাবরি মসজিদের মতো? তাহলে কি তার এফেক্টে আবার দাঙ্গা লাগবে সারা দেশ জুড়ে, আবার মানুষ ধর্মের নামে হানাহানি করবে, আবার কি হিন্দু মন্দির তৈরি হবে? এই নিয়ে কিন্তু গোটা দেশের মানুষ কিন্তু এখন বিচলিত হয়ে উঠেছে। এখন আগামী দিনে কি হবে সেটা নিয়ে কিন্তু এখন থেকে বলা যাচ্ছে না, কিন্তু এই মসজিদ ভেঙে মন্দির তৈরি করতে গেলে সামনে যে দুটি বাধা আছে বা পাহাড় প্রমাণ বাধা আছে সেটি আমি এখন বলবো। প্রথম কথা, এই যে এএসআই যেখানে রিপোর্ট জমা দিয়েছে সেটি হচ্ছে বারাণসী কোর্ট, অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্ট। শুধু তাই নয়, এলাহাবাদ কোর্টেও কিন্তু এই নিয়ে একটি কেস চলছে, অর্থাৎ জানা যাচ্ছে যে নিম্ন আদালত থেকে হাইকোর্টে যাবে। এমনকি হাইকোর্টেও কিন্তু এর বিচার হবে না, এর কিন্তু সর্বশেষ বিচার হবে কোথায়? সুপ্রিম কোর্টে বিচার হবে। তাই সুপ্রিম কোর্টে বিচার হতে কিন্তু একটা অনেক দেরি লাগবে বা অনেকটা সময় লাগবে। তাই এখনই কিছু হচ্ছে না বা এখনই ফাইনাল কিছু জানা যাচ্ছে না যে কি হতে চলেছে, জানা যাচ্ছে না। আর একটা পাহাড় প্রমাণ বাঁধা আছে, বাঁধা আছে কি? প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991, অর্থাৎ যখন বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটছিল বা ওই সময় যখন বিতর্ক চলছিল বা উত্তেজনা চলছিল, তখনকার প্রধানমন্ত্রী মাননীয় নরসিমা রাও একটি নতুন অ্যাক্ট চালু করেছিলেন বা পাস করেছিলেন, যে অ্যাক্টটি হচ্ছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট। যে এই অ্যাক্টে বলা আছে যে স্বাধীনতার পর থেকে যে সমস্ত মন্দির, মসজিদ বা গির্জা বা গুরুদ্বারা বা চার্চ আছে সেগুলিকে কোনোভাবেই ভাঙা যাবে না। কোনো একটি সংগঠন বলে যেখানে মসজিদ আছে, আগে একটি এখানে হিন্দু ধর্মের মন্দির ছিল, কিন্তু আর সেটিকে ভাঙা যাবে না। সে যে ধর্মের দাবি করুক না কেন, যেটা আছে সেটা থাকবে, সেটাকে নতুন করে ভাঙা যাবে না। অর্থাৎ এই অ্যাক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সরকার যদি চায় এটাকে ভাঙতে, জ্ঞানবাপী মসজিদকে, তাহলে কিন্তু এই অ্যাক্টকে কিন্তু নতুন করে সংশোধন করতে হবে। আর সরকার কখন করবে? যখন সুপ্রিম কোর্টের রায় দিবে, অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট যা বলবে, দেশের মহামান্য আদালত আমাদেরকে সেটিকে মেনে নিতে হবে। এখন এই যে মসজিদ ভেঙে মন্দির বা মন্দির ভেঙে মসজিদ, এটা আগামী দিনে কি হতে পারে, ভালো না মন্দ? এখন আগামী দিনে কি হবে সেটা তো আগামী দিন বলা যাবে, কিন্তু এই যে একটা ধর্মের প্রতিষ্ঠান ভেঙে অন্য ধর্মের প্রতিষ্ঠান তৈরি করা, এটা কিন্তু আগামী দিনে যে কোনো ধর্মের জন্য ভয়ঙ্কর হতে পারে। কারণ ভারতের ইতিহাস ঘাটলে আমরা জানি কি, ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক এসছে, আর যে শাসক যে ধর্মের অন্তর্গত, তিনি সেই ধর্মের পৃষ্ঠপোষকতার জন্য সেই ধর্মকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আর তার উল্টো যে ধর্মটি আছে, বিরূপ ধর্মটি আছে বা বিধর্মটি আছে, সেই ধর্মের উপর তিনি অত্যাচার করেছেন বা অবহেলা করেছেন। এখন আমরা জানি প্রথমে বৈদিক সভ্যতা ছিল, তারপরে দেখলাম যে আমাদের রাজা চন্দ্রগুপ্ত এলো, চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখলাম, অশোককে দেখলাম। আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কী হয়েছিল, তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। তাই অর্থাৎ সেই সময় প্রচুর জৈন মন্দির কিন্তু তৈরি হয়েছিল। আবার অশোককে দেখলাম, কনিষ্ককে দেখলাম, তারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, অর্থাৎ তখন সারা ভারত জুড়ে ব্যাপক বৌদ্ধ ধর্ম প্রচার পেয়েছে। তখন কিন্তু প্রচুর বৌদ্ধ মন্দির কিন্তু তৈরি হয়েছিল। তারপর আমরা আবার কি দেখেছি, অনেক হিন্দুরা যারা এসছে, এমনকি তারপরে মুসলিম শাসকরা আসছে, তখন কিন্তু অনেক মসজিদ তৈরি করা হয়েছে। যে শাসক ক্ষমতায় এসছে তিনি যে ধর্মের অন্তর্গত, সেই ধর্মটাকে তিনি বেশি করে প্রাধান্য দিয়েছেন, আর অন্য ধর্মকে তিনি অবহেলা করেছেন। অন্য ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, সে মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, যাই হোক না কেন, সেগুলিকে হয়তো সে ভেঙে দিয়েছে কিংবা লুটপাট করেছে, সেই প্রতিষ্ঠানটাকে তিনি নিজের ধর্মে সরাসরি পরিবর্তন করে নিয়েছেন। আমরা জানি যে একটা সময় আমাদের এই বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিমবাংলার পশ্চিমী জেলাগুলি আছে, সেখানে জৈন ধর্ম ব্যাপক ছড়িয়ে পড়েছিল, আর সেখানেই কিন্তু অনেক জৈন টেম্পল তৈরি হয়েছিল। এখন অনেক জৈন টেম্পল আছে যেখানে কিন্তু হিন্দু ধর্মের পুজো হয়। তাহলে বুঝে নিতে হবে যে যার যখন সময় এসছে সে নিজের মতো করে নিয়েছে। তাহলে এখন বলছি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে, দুদিন বাদে হয়তো কোনো বৌদ্ধরা এসে বলবে যে আমাদের মন্দিরকে দখল করে নিয়েছে হিন্দুরা, কিংবা জৈনরা এসে বলবে যে আমাদের মসজিদকে দখল করে নিয়েছে হিন্দুরা। আর এই ঘটনা কিন্তু আস্তে আস্তে সামনেও আসছে। রিসেন্টলি বিতর্ক দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে বিহারের একটি
সংগঠন বলেছে যে আমাদের বৌদ্ধ মন্দিরকে নাকি হিন্দুরা দখল করে নিয়েছে। অর্থাৎ এই বিতর্ক কিন্তু আগের দিনে চলতেই থাকবে। একটা ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আনবে নির্দিষ্ট একটি মন্দিরকে নিয়ে। তাই এটা কিন্তু এখানে খতম হওয়া উচিত বা শেষ হওয়া উচিত। যেখানে যে প্রতিষ্ঠান আছে সেটা চলুক, সেই ধর্মের মানুষ সেখানে ধর্ম পালন করুক, আর অন্য জায়গায় নতুন করে প্রতিষ্ঠা তৈরি করা হোক, সেই ধর্মের আচার আরাধনা চলুক, অসুবিধা কোথায়? কিন্তু এই ভাঙাভাঙি বন্ধ হোক। আমাদের ভারতীয়দের মাথায় রাখতে হবে, আমাদের ভাঙা নয়, ধ্বংস করা নয়, আমাদেরকে গড়তে হবে, তবে আমাদের দেশ এগিয়ে যাবে। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের ভারতের এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি হচ্ছে আমাদের দেশের মূল শক্তি। এটাই আমাদেরকে আগামী দিনে আমাদের দেশকে সফল করবে বা শক্তিশালী করবে। এই হলো আজকের ভিডিও শেষ করার আগে ধর্মের নামে রাজনীতি বন্ধ হোক, রাজনীতি হোক বেকারত্বের নামে, দ্রব্যমূল্যের বৃদ্ধির নামে, রাজনীতি হোক কৃষকের ফসলের দামের উপরে, শ্রমিকের ঘামের উপরে, আর অর্থনীতির উপরে, শিল্প প্রতিষ্ঠার উপরে, তবে আমাদের দেশ এগিয়ে যাবে। ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন, হাসতে থাকুন।